গল্পের গরু আমি, ঘাস খাওয়া চলবে না, উঠতে হবে গাছে, আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও। আমি হতে চাই পেলে, ফুটবলটাই খেলতে দাও। একটা মানুষ যে পড়ায়, ভালো স্টুডেন্ট এবং যাদবপুর ইউনিভার্সিটির মতন একটা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, সে মানুষটা আবার গানও গায়, প্রতিবাদও করে, বিষয়টার অনুপ্রেরণা কোত্থেকে? অনুপ্রেরণা তো প্রচুর আছে। সে সলিল চৌধুরী থেকে শুরু করতে হবে, উৎপল দত্ত থেকে শুরু করতে হবে, তত বড় বড় কথা বলবো না। আমি শুধু এইটুকু বুঝতে পারি যে আমি আমার ভেতরে যা চলছে না, সেই কথাটা পরিষ্কার স্পষ্টভাবে যদি বলতে পারি, আমি নিজে সুস্থ থাকি। আমার নিজে সুস্থ থাকার তাগিদে আমি যাবতীয় আবর্জনা নিয়ে কথা বলি। সেটা হতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, সেখানে যা যা আমার আবর্জনা মনে হয় আমি কোদালে করে বেলচা করে তুলে লোককে দেখাই আমার গানের মাধ্যমে, আমার লেখার মাধ্যমে। সেটা হতে পারে র্যাগিংয়ের মতো একটা ঘৃণ্য অপরাধ, সেটাকেও আমি আবর্জনা মনে করি, সেটাকেও আমি আমার মতামত তাই নিয়ে ব্যক্ত করব। সেটা কখনো কথায় হবে, কখনো কবিতায় হবে, কখনো গানে হবে। এটা আমি নিজে সুস্থ থাকি। মানে নতুন এই যাদবপুর নিয়ে, এই দুরবস্থা নিয়ে, এই মর্মান্তিক মৃত্যু নিয়ে স্বপ্নদ্বীপের কিছু গান বা কবিতা বাঁধলো না? আমি এই ঘটনাটা না, আমি নিজে তো একজন ছেলের বাবা, আমি এটা নিয়ে না গান বাঁধতে পারিনি। এবার এমন হতেই পারে যে আজকে ধরো হিরোশিমাতে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়েছিল, তো সেটা নিয়ে তো পরবর্তীকালে মানে এতদিন বাদে এসে মানুষ আজও গান বাঁধে। তো হতে পারে যে এই ঘটনাটিকে নিয়ে হয়তো পরে যখন মন আরও শান্ত হবে, তখন হয়তো কোনো গান বেরিয়ে আসবে স্বপ্নের অপমৃত্যু নিয়ে, কিন্তু এই মুহূর্তে পারিনি। আমরা কি ছোট করে কিছু সামগ্রিক পরিস্থিতির উপর কিছু শুনতে পারি আমাদের দর্শকরা এই নিয়ে? আমি এই ইঁদুর দৌড়ে পড়া, এই সময়কার বাচ্চা ছেলে মেয়েদের ইঁদুর দৌড়ে পড়া নিয়ে আমি একটা গান গেয়েছিলাম। মানুষ বেশ পছন্দও করেছিল, বেশ লোকজন শুনে টুনেছিল। গানটার নাম ছিল আমায় বাঁচতে দাও। যে একটা পৃথিবীতে একটা ছেলে ল্যান্ড করার পরে একটা বাচ্চা, তাকে নিয়ে কিভাবে প্রত্যাশা তৈরি হয়, তো সেই গানে দুটো কলি আমি গাইছি। পৃথিবীকে হ্যালো বলে ল্যান্ড করতেই শুনি কাউন্টডাউন প্রত্যাশার। দাদু দিদা বাবা মা বললেন ছেলে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার। তখনও বুঝিনি আমি কে আপন কে বাপর, শুধু বুঝলাম চাপাছে। গল্পের গরু আমি, ঘাস খাওয়া চলবে না, উঠতে হবে গাছে, আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও। আমি হতে চাই পেলে, ফুটবলটাই খেলতে দাও। এই যে প্রতিনিয়ত আমরা আমাদের বাচ্চাগুলোকে শৈশব থেকে একটা স্যান্ডউইচ প্রেশারের মধ্যে বড় করতে চাইছি, তোকে ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এতে না তারা অলরেডি নাকাল হয়ে আছে। তারা মানে একদম, তারা যখন এই স্কুলের গণ্ডি পেরিয়ে বাবা মার স্বপ্নকে চরিতার্থ করতে, হয়তো কখনো নিজের স্বপ্নকে চরিতার্থ করতেও তারা বিশ্ববিদ্যালয়ে যায়, তখন তারা কিন্তু ভেতর থেকে মানে অলরেডি ভেঙে থাকে। সেই সময় দায়িত্ব হচ্ছে সিনিয়রদের, যে তাদের আগলানো, তাদের পেছনে লাগানা। পেছনে লেগে আজ পর্যন্ত কেউ কারোর ঘনিষ্ঠ হতে পারেনি। পেছনে লেগে মন পাওয়া যায় না, পেছনে লেগে ফ্যান ক্লাব তৈরি করা যায় না, পেছনে লেগে পপুলার হওয়া যায় না। এই কলেজের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শিক্ষাবর্ষের দাদাদের এটা বুঝতে হবে। নবাগতদের আপন করে নেওয়ার মধ্যে দাদা হওয়া লুকিয়ে আছে। তাদের পিছনে লাগার মধ্যে দিয়ে কোনোদিনও দাদা হওয়া যায় না। আচ্ছা, এই র্যাগিংয়ের যে অভিযোগ আছে, এই র্যাগিংয়ের কীভাবে সমাধান সম্ভব? আদৌ সম্ভব কি? হ্যাঁ, একদম সম্ভব, একদম সম্ভব। কর্তৃপক্ষের একদম কড়াভাবে রাশ ধরা, এটা সম্ভব। এবার যেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানে পড়তে যায় যে ছেলেরা, তাদের একটা ভোটাধিকার আছে, তারা নিজেদের নেতা নির্বাচন করতে পারে ভোটের মাধ্যমে। সেখানে ছাত্র সংসদ আছে, তার ভোট হয়। সেখানে যদি কর্তৃপক্ষ একদম আউট অফ দ্য ব্লু শুধুমাত্র কিছু নিয়মকে জোর করে গায়ের জোরে চাপিয়ে দিতে চায়, তাহলে বিক্ষোভ হবে। সব থেকে সহজ হচ্ছে যে ইলেকটেড বডিগুলো আছে, সেই ইলেকটেড স্টুডেন্ট বডি বা ফোরামের প্রতিনিধিদের সাথে কর্তৃপক্ষ বসে, মাস্টারমশাই বসে, যদি সবাই মিলে ইউনিভার্সিটির কড়া পদক্ষেপ নেওয়ার জায়গা এবং মানে আর কি যে চারিদিক
মানে আর কি মনিটরিং, ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং কী করে বাড়ানো যায়, এটা নিয়ে যদি কর্তৃপক্ষ, মাস্টারমশাইরা এবং ছাত্র প্রতিনিধিরা একসাথে বসে একটা আলোচনা করেন, আমার মনে হয় একদম আশু ফল বেরিয়ে আসবে যে কি করে সামনের বছর থেকে আর র্যাগিং হবে না কোথাও। এইটা অবিলম্বে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের করা উচিত। অ্যান্টি র্যাগিং সেলের যে এম্পাওয়ারমেন্ট অফ স্টুডেন্ট, সেইটাকে আরও জোরদার করতে হবে, কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে, এবং তার সাথে এইগুলোর সাথে ভুলে গেলে চলবে না, তার সাথে আমি আবার বলছি, পাবলিক প্লেস যেগুলো ইউনিভার্সিটি বা হস্টেল, তার যে পাবলিক প্লেসগুলো সেখানে অবশ্যই নজরদারি বাড়াতে হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এন্ট্রি এক্সিট রেজিস্টার তৈরি করতে হবে, সেখানে প্রপার গেটে যাতে সেই রেজিস্টারে সই করে সবাই ঢোকে, এইগুলো খেয়াল রাখতে হবে। আমার বক্তব্য বহিরাগত, আমি যাদবপুরের প্রাক্তনী, আমার কোনো কাজে বা কোনো নিখাত আড্ডা মারতে আমি কি একদিন আমার জুনিয়রদের সাথে দেখা করতে যেতে পারি না? আমার যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে, আমার রেজিস্টারে নেমে একটা গাড়ি থেকে নেমে রেজিস্টারে সই করে ঢুকতে আমার কিসের অসুবিধা আছে? বা বেরোনোর সময় রেজিস্টারে সই করে বেরোবো, কোনো অসুবিধে নেই। এইটা করতে হবে, এইটা সিনিয়রদেরও এটা মাথায় রেখে করতে হবে, প্রাক্তনীদেরও এইসব নিয়মকে লঙ্ঘন করলে চলবে না। এটা ওভারঅল এডুকেশনাল সিস্টেমকে বেটার করবে, আরও ভালো পরিবেশ হয়ে উঠবে আমাদের এই শিক্ষাঙ্গন। ঘটনা ঘটার পরদিনই প্রাক্তন ভিসি অভিজিৎ বাবু তিনি একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই সিসিটিভি মদ গাঁজা খাওয়ার অভিযোগ নিজেই তিনি করেছেন, আমিও জানি এগুলো হয়, এবং ওই আমি থাকতে যে কটা সিসিটিভি লাগিয়েছি আমি চেষ্টা করেছিলাম এগুলো বন্ধ করার, আমাকে করতে দেওয়া হয়নি, আমার বিরোধিতা করা হয়েছে। বিষয়টি কি এমন? আমার বক্তব্য, অভিজিৎ বাবুকে আমি খুব সম্মান করি। অভিজিৎ বাবুর আমি খুব খুশি হতাম যদি আজকে এই ঘটনার মোড়কে, এই একটি ছাত্র মারা গেল, তারপর এই কথাগুলো ওনার থেকে না এসে যদি সেদিনই, উনি তো মানে উনি বলছেন তো উনি আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার, আমরাও দেখি উনি সরে গেছিলেন, তো উনি তো সেই মুহূর্তেই যদি এই কথাগুলো বলতে পারতেন যে কোন কোন ভার্টিক্যাল থেকে ওনার ওপর প্রেশার ছিল, যেখানে দাঁড়িয়ে উনি ইউজিসির নিয়মকে শিক্ষাঙ্গনে বলবৎ করতে পারেননি, উনি সেই দিন দাঁড়িয়ে বললে কিন্তু মানুষ, কর্তৃপক্ষ এরা আরও সজাগ হয়ে উঠত, এবং আজকে দাঁড়িয়ে যে আন্দোলন ছাত্ররা সংগঠিত করছে, হয়তো সেদিন দাঁড়িয়েই ছাত্র আন্দোলন সংগঠিত হতো, যেগুলো উনি যখন বলতেন। কিন্তু উনি এতদিন বাদে বলছেন, তারপরেও আমি বলবো যে ওনার বক্তব্যকে, উনি যেহেতু প্রাক্তন উপাচার্য, ওনার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গ্যাপ অ্যানালিসিস করে আমার মনে হয় একদম এই মুহূর্তে যারা কর্তৃপক্ষে আছেন তাদের অবিলম্বে রাশ ধরা উচিত। কি বার্তা দেবে স্বপ্নদীপের মৃত্যুটা নিয়ে? তার বাড়ির লোকেরাও এগুলো আমাদের এই ভিডিও হয়তো দেখবে, বাড়ির লোককে, তার মা বাবা কি বার্তা দিতে চাইছো? একটা জিনিস আমি তোমাদের অনুরোধ করব, যেহেতু ও মানে কি যে ছেলেটি মারা গেছে হোস্টেল পড়ুয়া, যাদবপুরের পড়ুয়া, সেক্ষেত্রে যেহেতু ও মানে আর কি অ্যাডাল্ট ছিল না, ওর নামটা উল্লেখ না করাই ভালো, তার কিছু হয়তো আইনি জটিলতাও থাকবে, আমার যদ্দূর জানা আছে এ নিয়ে কোর্ট বারণও করেছে। সুতরাং আমরা যাদবপুরের পড়ুয়া এইভাবেই কথাগুলো বলি, বার্তা কী দেবো, মানে যার যায় না তার যায়। ওই বাবা মাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বার্তা দেওয়ার আমার কাছে কোনো ভাষা নেই। আমার বক্তব্য, আমি শুধু চাইবো যেন কোনো স্বপ্নের অপমৃত্যু আর না ঘটে।